আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। 2টা দিন ব্লগ দিতে পারিনি, সেটা তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তো প্রথমে হয়েছে কি, ভিডিওটা করতে পেরেছি কিন্তু এডিট করতে পারিনি। তার পরের দিন এডিট করতে পারছি কিন্তু ভয়েসটা দিতে পারিনি। আমি যখনই ভয়েস দিতে গেছি ঠিক সেই মুহূর্তে আমার কাস্টমার আসছে। আর যেহেতু এখন ঈদের সময়, কাস্টমার যখনই আসবে তাদেরকে আমার পার্সেলগুলো দেখানো লাগবে, সেল করা লাগবে। তো কাস্টমারকে সময় দিতে যেয়ে ইউটিউবের ভিডিওটা দিতে পারিনি। তো টানা 2টা দিন তো ভিডিও দেয়নি, এমনিতেই একদিন পর পর একদিন দিচ্ছিলাম, যে কয়েকটা দিন তো এভাবেই দিতে থাকি। তারপর যেটা হয় হবে, কিন্তু তারপর এতটা ব্যস্ত হয়ে গেছি যে কি দিয়ে কি করব সেটাও বুঝতে পারছি না। তো ঘুম থেকে উঠেই আগে রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে বাইরে যে জায়গাটা আমি রান্না করি, এইটা তো আমার কোনো রান্নাঘর এখনও ঠিকঠাক করা হয়নি। তো রুমের যে অংশটা গাঁথা হয়েছিল সেই রুমের ভিতরেই রান্না হচ্ছে। আর বারবার যে পানি দেওয়া হচ্ছে সেই পানির ভিতরে দেখা যাচ্ছে আমার এই কাদার ভিতরে থেকে আমার রান্নাটা করতে হচ্ছে। ওয়ালে যতবার পানি দিচ্ছে ঠিক ততবারই আমার এভাবে কাদা হচ্ছে আর খড়িগুলো ভিজে যাচ্ছে। অনেক কষ্ট করে তারপর রান্নাটা আমাকে করতে হচ্ছে। আর এই রোজার সময় ধুমায়ে চুলায় রান্না করা। আমি তো আর গ্যাসে রান্না করি না, যাই হোক আরও উঠানো চুলায় রান্না, খড়িগুলোও অনেক মোটা মোটা, অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে আমার পক্ষে রান্নাটা করা। আর গ্যাসে যে করব, আসলে সত্য বলতে 2টো টাকা বাঁচানোর জন্যও করা হয়। গ্যাস কিনলে হয়তো অনায়াসে করা যেতে পারে, কিন্তু সব দিক থেকেও তো একটু সামাল দিতে হবে, আর্থিক একটা ব্যবস্থারও তো দরকার থাকে। দুইটা দিন অনেকটা ব্যস্ত থাকার কারণে রুমটা একটু মুছে উঠতে পারিনি, আর চারপাশটা তো সেভাবে ঝাড়ু দেওয়া হয়ে উঠছে না। রোজা রমজানের মাসে ঘর দোর কিন্তু একটু বেশি পরিষ্কার করে রাখতে হয়, কিন্তু ঘরের ভিতর অনেকগুলো সদস্য, আমরা এই 5 জন। আর খুবই আশ্চর্য বলতে, আমরা রুম থেকে কখনোই বেরোনো হয় না। গ্রামের ভিতর থাকা সত্ত্বেও একদম রুমের ভিতরে সর্বক্ষণ থাকা হয়, বাইরে কখনো কেউ যায় না। আমার ছেলে বলেন, ভাই বলেন, আমার হাজব্যান্ড বলেন। আমার হাজব্যান্ড যখন ওনার ডিউটি চলে, তো তখন ডিউটি থেকে এসে সারাটা দিনই রুমের ভিতরেই থাকে। তো যাই হোক, সবাই কিন্তু এই রুমটার ভিতরে অনেকটা ঘোরাফেরা, তারপরে তাদের যত রকম ওঠা বসা সমস্ত কাজবাজ সব এই রুমের ভিতরেই হয়, যেহেতু সে কারণে রুমটা একটু বেশিই নোংরা হয়। আর এটা পরিষ্কার করতে করতে সারাদিনই দেখা যাচ্ছে কেটে যায়, তার উপর তো ব্লগ করা সেটা তো থেকেই থাকে। তো সে কারণে ভাবলাম সকাল সকাল আগে ঘরটা একটু মুছে নিই, মুছে নেওয়ার পরে একটু নিশ্চিন্তে থাকতে পারবো, যেহেতু সকালের দিকে কোনো রান্নার চাপ নেই। ঘরটা ঝাড়ু দিয়ে, বাইরেটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে বসতে পারলে মেয়েটাকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারবো। রোজার সময় প্রত্যেকটা দিনই আমাকে গোলা রুটিটা তৈরি করে দিতে হয় আমার ছেলে এবং মেয়ের জন্য। তো শুধু লবণ দিয়ে একটু ময়দা দিয়ে তারপরে এটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে একটু গোলা রুটি করে দিব, সাথে একটা ডিম ভেজে দিব যাতে ওরা খেয়ে নিতে পারে, আমাকে খাইয়ে দিতে হয় না এই রুটিটা করে দিলে।
আর যদি ভাত রান্না করতাম তাহলে দেখা যাচ্ছে ওদের খাওয়াতে যে আমার আরও 2 ঘন্টা সময় লেগে যেত। আর এটা করে দিলে ওরা নিজেরাই খেয়ে নেবে নিজে নিজে, আমার অত ঝামেলা করা লাগবে না এবং ওদের পিছনে ঘুরেও বেড়ানো লাগবে না। পরিস্থিতি এমন একটা জিনিস, সব কিছু কিন্তু পরিস্থিতিতে শিখা হয়ে যায়। যে কোনো মানুষের পরিস্থিতিতে পড়লে অনেক কিছুই শিখে যায়। যেমনটা আমি অনেক সময় অনেক কিছুই পারতাম না, এখন এমন একটা অবস্থাতে আছি যে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে যাই। একটা সময় ছিল যখন অন্যের কথায় প্রচুর কষ্ট পেতাম, অনেকটা কান্নাকাটি করতাম, শুধু ভাবতাম কি হবে, একটা টেনশন হতো। এখন একটা বয়স পার করে এই যে বয়সটাতে আছি, তো এখন মনে হয় যে সময়টা হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো টেনশন না করে উপর আল্লাহর উপর ছেড়ে দিই যে এখন পরিস্থিতি খারাপ আছে, হয়তো একদিন আল্লাহ সহজ করে দেবে। যে কোনো পরিস্থিতি কঠিন হয় সহজ হওয়ার জন্য, সহজ হওয়ার আগে অবশ্যই সেই জিনিস, যে কোনো জিনিস কঠিন হয়েই থাকে। রাতে ছোলা ভিজাতে ভুলে গেছিলাম, তো সকালে উঠে আগে ছোলাটা ভিজিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে রেশনে পাওয়া ছোলা, তবে শুনছি যে ছোলাগুলো নাকি ভালো না, তেমনভাবে সিদ্ধ হচ্ছে না। কি করব সেটাও তো বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে ছোলাটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা ভাবছি ইন্ডাকশনে উঠিয়ে দেব, কেননা এখনই এত তাড়াতাড়ি চুলার পিঠে যেতে ইচ্ছা করছে না। আর চুলার কাছে যেতে গেলে তো ওই স্যাঁতস্যাঁতে জায়গায় রান্না করতে হবে। তো যাই হোক, পরিস্থিতিতে পড়ে মানুষ অনেক কিছুই করে থাকে। গতকাল রাত্রে এই লাল শাকগুলো কিনে নিয়ে এসেছে। তো এখন সকালবেলা দেখি যে লাল শাকের ভিতরে অনেকটাই পোকা, তো এগুলো বাইরে নিয়ে যে ভালো করে বাছতে হবে। আর সে কারণে আগে হচ্ছে আটিটা খুলে রাখছি যাতে ভিতরটা আর একটু নষ্ট না হয়ে যায়। এমনিতেই অনেকক্ষণ হয়েছে তো কিনে নিয়ে আসা, রাত্রের কিনে নিয়ে এসেছি, আর সেটা ফ্রিজেও রাখিনি, বাইরেই ছিল। তো এর ভিতর আবার আরও হচ্ছে জিনিস কেনাকাটা করেছে, তো আজকের ব্লগে ওইগুলো দিব না, নেক্সট ব্লগে কী কী কেনাকাটা করেছি সেগুলা দিয়ে দিব। তো লাল শাকটা ভালো করে এদিকে ছাড়াচ্ছি, আবার এদিকে আমার বাসায় একটা গেস্ট আসছে, সেই একটা দিদি বলতে পারি, দিদি অথবা বৌদি। তো উনি আসছে একটা ইউটিউব চ্যানেল খুলতে, আমাকে বলছে যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, দিব না কেন। তো উনি এবং ওনার হাজব্যান্ড দুইজনে হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে ওনাদের বুঝিয়ে দিচ্ছি কোথায় কী করতে হবে। আসলে আমি যখন এসেছিলাম তখন তো আমাকে বোঝানোর কেউ ছিল না, ইনফ্যাক্ট এখনও পর্যন্ত কি করব সেটা সঠিক সিদ্ধান্তটাও কেউ কারো কাছ থেকে নিতে পারছি না, কারণ আমার চ্যানেলটা তো একটু ডাউনে পড়ে গেছে। অনেকে বলছে যে ধৈর্য ধরো, ধৈর্য ধরলে হয়। ইউটিউব এমন একটা জিনিস যে ধৈর্য ধরতে হয়। আর এটাতে হুট করে অনেকে ওঠে, কিন্তু বেশিরভাগই ওঠে না। অতি সহজে অনেক মানে পাওয়া যায় না কোনো কিছু, যদি পাওয়া যেত তাহলে হয়তো অনেকে ইউটিউব চ্যানেলটাই খুলে ইনকাম করতো। তো তাদের কথাটাও অবশ্য ঠিক। তো সেই কথা ভেবে আমি টুকটাক কাজ করতে আছি, কিন্তু হচ্ছে সেইভাবে যে কিছু পাবো সে আশা করছি না। টুকিটাকি আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো থালা বাসনগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে দিদি এবং বৌদি যাই হোক ওনাদেরকে ভিডিওই নিয়ে আসলাম না আমার ভিডিওতে। তো ওনারা হচ্ছে উনি
খুব আশ্চর্য বলতে ওনার হাজবেন্ড এবং উনি দুইজনে সনাতন ধর্মের হলেও মানে হিন্দু ধর্মের হলেও বেশ পর্দা করেই চলে। এটা আমার কাছে বেশ ভালো লাগে যে বৌদিকে বলছে যে তুমি ভিডিও করবা ঠিক আছে, কিন্তু ফেস দেখাতে পারবা না, তোমার যে কাজটা শুধু সেই কাজটুকুই দেখাবা। তো আমি বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে ফেস না দেখিয়ে সুন্দর করে কাজ করা যায়, এবং আমার চ্যানেলটিও তার কাছে দিয়ে দিলাম যাতে সে আমার অথবা অন্য কারোরটা দেখে বুঝে করতে পারে। তো যাই হোক, সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে, যেহেতু অনেকটা নোংরা হয়ে গেছিলো। আর এটার ভিতরেও ওই যে জিনিসগুলো আনছে আমার, ওগুলো ধোয়া পাকলা করে উঠে একদম গ্যাস হয়ে যাচ্ছে। তো ভাবলাম এটা সুন্দর করে ক্লিন না করা পর্যন্ত ভালো লাগবে না। আজ অনেক দিন পরে একটু ছাদে উঠে আসলাম। তো এখন বেশিরভাগ হয় কি কোনো সময়ই তো পাই না, তো এর ভিতরে একটু ছাদে আসলাম, কেননা খুবই দরকার ছাদে আসা। যে সবজিগুলো লাগিয়েছিলাম, এই তো ভেন্ডির চারা, তো এখানে যদি ভেন্ডির চারাগুলো উঠিয়ে আমি আর একটা কিছুতে লাগিয়ে দিতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। তো এখানে আমার তো মাটির কোনো জায়গা করে উঠতে পারছি না। এগুলো যদি একটা করে লাগাতাম এতদিনই হয়তো আরও একটু বড় হয়ে যেত, যেহেতু একই জায়গায় 2-3টা গাছ, সে কারণে বড় হতে চাচ্ছে না। তো হচ্ছে চারপাশে যে ময়লাগুলো হয়েছে আগাছা, তো সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। আর আমার ছোট ছোট দুটো গাছে সুন্দর করে বেগুন হয়েছে। তো ছাদে উঠে দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর কিছুদিন আগে যে চারাগুলো লাগালাম না, যে মালয়েশিয়ান যে তরমুজ গাছ লাগিয়েছি, একদম অল্প কয়েকদিনের মধ্যে যেমনটা বড় হয়েছে তেমনটা কিন্তু ফুলও এসে গেছে ছোট্ট ছোট্ট গাছে। এই যে গাছটা হচ্ছে এই, আর ওই পাশের গাছগুলোতে সুন্দর ফুল এসে গেছে। আর এখানটায় শসা গাছ লাগিয়েছি, আর চারিপাশে যে ঝালের পাতা দিয়েছিলাম সেগুলো একটু চারা বেরিয়েছে। আর এটা হচ্ছে বোম্বে মরিচ, মানে বোম্বাই ঝাল যেটা বলে, প্রচুর পরিমাণে ঝাল হয় সেইগুলা। আর চারপাশে তো রসুন গাছ লাগিয়েছিলাম, সাথে আমার শাশুড়ি মা ড্রাগন গাছ এনে দিয়েছিল, সেই ড্রাগন গাছও লাগিয়েছি। তো সব মিলিয়ে টুকটাক ছাদ বাগানটা অল্প অল্প করে উঠিয়েছি। আর এখানে খড়ির মাচাটা এভাবে করে করে রেখেছিলাম। হঠাৎ করে দেখি যে আমার ক্যামেরাটা কেমন যেন একটা ক্লিয়ার লাগছে না। তো সেটা দেখে ভাবলাম কেমন হলো, তারপর আবার সেটা ঠিক করলাম, করে তাই আসলাম। তো এই যে গাছটা, এই গাছে কিন্তু হলুদ হলুদ ছোট ছোট ফুল বেরিয়েছে। আর আমি বানে উঠিয়ে দিয়েছি, যে যদি বানে উঠে যায়। সমস্যা একটাই, মানে একটা টবে অনেকগুলো আছে চারা গজিয়েছে, যে কারণে ওগুলো একটু ফাঁকা করে দিতে পারলে হয়তো আর একটু ভালো হতো। আর এখানে হচ্ছে বরবটি গাছ, বরবটি গাছের এই যে এখানে বান দিয়ে দিয়েছি পাটকাঠি দিয়ে, যতটুকু পেরেছি আর কি টুকটাক করে বান দিয়েছি। দিয়ে এই বরবটি গাছটাও বেশ বড় হয়ে গেছে, কিন্তু যেটা বড় হওয়ার দরকার শসা গাছ, সেটাই কিন্তু বড় হচ্ছে না। এটা একটু বেশ আশ্চর্য যে আমি একই সাথে কয়েকটা জিনিসের বীজ পাতা দিয়েছিলাম। তো বরবটি গাছ, তারপরে তরমুজ গাছ, শসা গাছ, এগুলো, তারপর ভেন্ডি গাছ, তবে সবগুলো বড় হয়েছে কিন্তু শসা গাছটাই বড় হচ্ছে না। এটা একটু আশ্চর্য, কিন্তু আস্তে আস্তে হয়তো হবে। তো বিকালের দিকে একটু রান্না করতে আসলাম, বিকাল বলতে তো ওই 3টার দিকে। তো এই দেখুন আমার রান্নাঘরের পরিস্থিতি, এরকম একটা জায়গায় আমাকে এত নোংরা জায়গায় রান্না করতে হচ্ছে। অনেক সাবধানে করতে হয়, যে কারণে আমি কোনো রান্নার ভিডিওটাও দিতে পারি না। তো আজকে রান্না করব তেলাপিয়া দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঝোল, আর সাথে একটু চপ করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।